নমস্কার। পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন বিদ্যালয় শিক্ষা বিভাগ পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বাংলার শিক্ষা ক্লাসরুমে সকলকে স্বাগত জানাই। আমি বেথুন কলেজিয়েট স্কুলের বাংলা ভাষা ও সাহিত্যের সহ শিক্ষিকা সংহিতা চক্রবর্তী আমার দ্বাদশ শ্রেণীর ছেলে মেয়েদের তৃতীয় সেমিস্টারের বাংলা গদ্য পড়ব আমার ছেলে মেয়েদের সঙ্গে বাংলা গদ্য স্বামী বিবেকানন্দ রচিত বাঙ্গালা ভাষা। এসো আমরা এই বিষয়ের উৎসটি জেনে নিই, কোথা থেকে আমরা পেলাম সেই উৎস সম্পর্কে আমরা জেনে নেব। এখন দেখো, বাঁদিকে রয়েছে ভাববার কথা নামের একটি বইয়ের প্রচ্ছদ স্বামী বিবেকানন্দ রচিত, এবং ডান দিকে রয়েছে উদ্বোধন পত্রিকার প্রচ্ছদের একটি ছবি। আমরা একটু জেনে নিই। 1900 সালের 20শে ফেব্রুয়ারি আমেরিকা থেকে উদ্বোধন পত্রিকার সম্পাদককে স্বামী বিবেকানন্দ একটি পত্র লিখেছিলেন। আমাদের আজকের আলোচ্য প্রবন্ধটি সেই পত্র থেকে উদ্ধৃত হয়েছে। পরে এই পত্রটি উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত ভাববার কথায় সংকলিত হয়েছিল। প্রসঙ্গত, উদ্বোধন পত্রিকা প্রথম প্রকাশিত হয় 1899 সালের 14ই জানুয়ারি। প্রথম দিকে পাক্ষিক এই পত্রিকার প্রধান লেখক ছিলেন স্বামী বিবেকানন্দ এবং প্রথম সম্পাদক ছিলেন স্বামী ত্রিগুণাতীতানন্দ। বর্তমানে এই পত্রিকাটি রামকৃষ্ণ মঠ ও মিশনের মুখপত্র হিসেবে পরিচিত। তাহলে আমরা জানতে পাচ্ছি যে উদ্বোধন পত্রিকায় এটি প্রকাশিত হয়েছিল। তখন রামকৃষ্ণ মঠ ও মিশনের মুখপত্র ছিল না। সমাজ, সাহিত্য, সংস্কৃতি ইত্যাদি বিভিন্ন বিষয় এই পত্রিকায় আলোচিত হতো এবং প্রধান লেখক ছিলেন স্বামী বিবেকানন্দ। তাহলে বুঝতেই পারছো যে কত কাল আগে, প্রায় 125 বছর আগে এই প্রবন্ধ আকারে নয়, পত্র আকারে চিঠি লিখেছিলেন স্বামীজি। তো সেইটাই পরে ভাববার কথায় সংকলিত হয়েছে। তাই উদ্বোধন পত্রিকার প্রচ্ছদের অংশ এবং ভাববার কথারও প্রচ্ছদটি তোমাদের দেখিয়ে নিলাম। এরপরে আমরা যাব স্বামী বিবেকানন্দ, লেখক স্বামী বিবেকানন্দ সম্পর্কে জানতে। তার কথা কম বেশি আমরা জানি, কিন্তু বাংলা ভাষা তথা সমাজ, সাহিত্য সমস্ত কিছু নিয়ে তার জীবন দর্শন বিভিন্নভাবে প্রকাশিত হয়েছে বিভিন্ন লেখায়। আমরা সেটা একটু দেখে নিই এক ঝলক। লেখক পরিচিতি দেখো, বাঁদিকে স্বামীজির সেই চিরপরিচিত ছবি আর তার স্বাক্ষর রয়েছে ইংরেজিতে। স্বামী বিবেকানন্দ 1863 থেকে 1902 সাল পর্যন্ত তার নশ্বর জীবৎকাল, কিন্তু আমরা জানি যে তিনি আমাদের মননে, দর্শনে, চিন্তনে আজও নেতৃত্ব দেন। চিন্তা নায়ক বিবেকানন্দ। তিনি দার্শনিক, ধর্মীয়, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠাতা। তার পারিবারিক নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত। স্বামী বিবেকানন্দ এক অনন্য সাধারণ প্রতিভা, যিনি আধুনিক কালের ধর্ম, সংস্কৃতি এবং পরোক্ষভাবে ভারতীয়দের জাতীয় আত্মচেতনায় রূপ দিতে সাহায্য করেছিলেন। উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত হিন্দু ধর্মীয় জীবন ব্যবস্থা, আচরণ ও ধর্মীয় অনুষ্ঠানে অভ্যস্ত হওয়া সত্ত্বেও তিনি হিন্দু ধর্মের বহু আদর্শিক বিচ্যুতির কড়া সমালোচক ছিলেন। স্বামী বিবেকানন্দ তাঁর সময়ের তুলনায় বহু দিক থেকে প্রাগ্রসর চিন্তার অধিকারী ছিলেন বলে মনে করা হয়। তাঁর বাংলা রচনাবলী বাংলা ভাষার মধ্যে সুন্দর ও বলিষ্ঠ কথ্য গদ্য ভাষার উদাহরণ। তিনি সাধু ভাষাতেও রচনা করেছেন। তার রচনাবলীর মধ্যে অনেকগুলি এখনো ব্যাপকভাবে পঠিত হয়। এগুলির মধ্যে রয়েছে পরিব্রাজক, প্রাচ্য ও পাশ্চাত্য, ভাববার কথা, এটি সংকলন গ্রন্থ, বর্তমান ভারত, কর্মযোগ, জ্ঞানযোগ, রাজযোগ ইত্যাদি। আমরা আজকে যে পাঠ্যটি পড়ব সেই পাঠ্যর আগে কয়েকটি প্রাসঙ্গিক তথ্য তোমাদের সঙ্গে ভাগ করে নিতে চাই, তাতে আজকের পড়াটা বুঝতে সুবিধা হবে। চলো, এই দেখো প্রাসঙ্গিক তথ্য। আমরা তো স্বামী বিবেকানন্দের
গদ্য গ্রন্থটি পড়ব, একটি গদ্য পড়ব, গ্রন্থ নয়, একটি পত্র, পরে যা ভাববার কথায় প্রবন্ধ হিসেবে সংকলিত। আমরা একটু জেনে নিই যে বাংলা ভাষায় প্রথম মৌলিক গদ্য গ্রন্থ কোনটি। বাংলা ভাষার প্রথম মৌলিক গদ্য গ্রন্থ রামরাম বসুর লেখা 1801 সালে প্রকাশিত রাজা প্রতাপাদিত্য চরিত। আর পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বাংলা গদ্যের জনক বলা যায়। তিনি বাংলা গদ্যের প্রথম সার্থক রূপকার। তিনি বাংলা গদ্যে প্রথম বিরাম চিহ্নের প্রয়োগ ঘটিয়ে বাংলা গদ্য রীতিতে উৎকর্ষের এক উচ্চতম পরিসীমায় উন্নীত করেন। বিদ্যাসাগরের আগে বাংলা গদ্য ছিল অসংগঠিত, জটিল ও দুর্বোধ্য। তিনি বাংলা গদ্যকে সংক্ষিপ্ত, সরল ও সুবোধ্য করে তোলেন। 1881 সালে লেখা রবীন্দ্রনাথের ইউরোপ ভ্রমণের সময় লেখা পত্রাবলী, যা পরে গ্রন্থাকারে ইউরোপ প্রবাসীর পত্র নামে প্রকাশিত হয়, এই গ্রন্থটি বাংলা ভাষায় চলিত গদ্যরীতির প্রথম উদাহরণ। এরপরে আমরা প্রমথনাথ চৌধুরীর সবুজপত্র পত্রিকা দেখেছি। সেই পত্রিকার মাধ্যমে চলিত ভাষারীতি বহুল প্রচলনে অগ্রণী ভূমিকা পালন করেছিল। আর রবীন্দ্রনাথ ঠাকুরের চলিত গদ্যে লেখা ঘরে বাইরে উপন্যাস, যা 1916 সালে প্রকাশিত হয়েছিল সবুজপত্র পত্রিকায়, সেটি চলিত ভাষায় লেখা প্রথম গদ্য উপন্যাস। তো এই হলো আমাদের প্রাসঙ্গিক তথ্য। আমরা বই পড়ব, পাঠ্য বইটি খুলব, তার আগে এক ঝলক দেখে নিই যে স্বামী বিবেকানন্দ যে পত্রটি লিখেছিলেন প্রধান সম্পাদক মশাইকে, সেই পত্রের মূল কথাগুলি কি ছিল আমরা এক নজর দেখে নেব। দেখো, স্বামী বিবেকানন্দ এই প্রবন্ধে, অর্থাৎ বাঙ্গালা ভাষা প্রবন্ধে, বাংলা ভাষার প্রকৃত ভূমিকা ও শক্তি সম্পর্কে আলোচনা করেছেন। তিনি বলেছেন, ভাষার আসল কাজ হলো মানুষের ভাব প্রকাশ করা। কিন্তু আমাদের দেশে দীর্ঘদিন ধরে সংস্কৃত ভাষাকে বিদ্যার বাহন করা হয়েছিল, যা সাধারণ মানুষের পক্ষে বোঝা কঠিন ছিল। ফলে শিক্ষিত আর সাধারণ মানুষের মধ্যে একটা বড় দূরত্ব তৈরি হয়েছিল। তাই যারা সত্যিকারের সমাজের উপকার করতে চেয়েছেন, যেমন বুদ্ধদেব, চৈতন্যদেব, রামকৃষ্ণ, তারা সাধারণ মানুষের ভাষায় কথা বলেছেন, যাতে সবাই তা সহজেই বুঝতে পারে। স্বামীজি মনে করেন আমাদের ভাষা সহজ, প্রাণবন্ত এবং স্বাভাবিক হওয়া উচিত। তিনি কৃত্রিম ও দুর্বোধ্য ভাষার বিরোধিতা করেছেন। অনেক সময় আমরা সাধারণ ভাষায় চিন্তা করি, কথা বলি, কিন্তু লেখার সময় খুব কঠিন ভাষা ব্যবহার করি, যা অপ্রয়োজনীয়। তিনি বলেছেন, যে ভাষায় আমরা মনের ভাব প্রকাশ করি সেটি প্রকৃত ভাষা, কারণ সেটি সবচেয়ে শক্তিশালী, নমনীয় এবং প্রাণবন্ত। এর পরের অংশে যাই। স্বামীজি আরো দেখিয়েছেন যে ভাষার মতোই আমাদের শিল্প, সঙ্গীত ও স্থাপত্য একসময় বাহ্যিক চাকচিক্যের কারণে প্রাণ হারায়, ভাষা কঠিন হয়ে যায়, গান বোঝার চেয়ে জটিল হয়ে ওঠে, আর শিল্পকলা অতিরিক্ত অলঙ্করণে তার আসল সৌন্দর্য হারায়। তিনি মনে করেন ভাষা বা শিল্প তখনই উন্নত হয় যখন তা মানুষের অনুভূতি ও ভাব প্রকাশের উপযোগী হয়। সুতরাং স্বামী বিবেকানন্দ এই প্রবন্ধে বুঝিয়েছেন যে ভাষার আসল উদ্দেশ্য হলো মানুষের মনের ভাব প্রকাশ করা। ভাষা যদি খুব বেশি কঠিন এবং অনর্থক আলংকারিক হয়, তাহলে তা প্রাণহীন হয়ে পড়ে এবং তার কার্যকারিতা হারায়। তাই ভাষাকে সহজ, স্বাভাবিক ও শক্তিশালী হতে হবে, যাতে তা মানুষের জীবন ও চিন্তাকে এগিয়ে নিয়ে যেতে পারে। তোমাদের খুব ছোট্ট করে এই প্রবন্ধের যা মূল কথা, যা সার কথা, সেটুকু বললাম। কিন্তু মূল কথা, সার কথা পড়লে তো আর আমাদের পড়াটা হবে না। আমরা নিজেদের মতন করে এসো
তার নিজের লেখা পড়ি, যা আমাদের পাঠ্য বইটিতে আছে। আমাদের সেই পাঠ্য বই থেকে আমরা পড়ব বাঙ্গালা ভাষা, স্বামী বিবেকানন্দ রচিত। সকলেই পাঠ্য বইটি খুলে নি। এই দেখো, পাঠ্য বই, পাঠ্য প্রবন্ধ, বাঙ্গালা ভাষা, স্বামী বিবেকানন্দ রচিত। এখানে দেখো বন্ধনীর মধ্যে বলা আছে যে 1900 খ্রিস্টাব্দের 20শে ফেব্রুয়ারি তারিখে রামকৃষ্ণ মঠ পরিচালিত উদ্বোধন পত্রের সম্পাদককে স্বামীজি যে পত্র লিখেন তাহা হইতে উদ্ধৃত। তা থেকে এটি উদ্ধৃত করা হয়েছে। বাংলা ভাষা সম্পর্কে এতক্ষণ আমরা যেটুকু পড়লাম, বাংলা ভাষা সম্পর্কে 19 শতকের লেখকদের মধ্যে যে বিতর্ক সৃষ্টি হয়েছিল তা লেখক বা প্রাবন্ধিক বিবেকানন্দকে যথেষ্ট ভাবিত করেছিল। চিন্তানায়ক বিবেকানন্দ বাংলা ভাষা, ভাবনা এসব নিয়ে তার এই পত্রটি লিখেছিলেন। সেই সময়কার উদ্বোধন পত্রিকার প্রধান সম্পাদককে প্রথম সম্পাদক ছিলেন তিনি, তাকে লিখেছিলেন। তো সেটা আমরা একটু তার লেখা থেকে এবার পড়ি। কি লিখছেন স্বামীজি? আমাদের দেশে প্রাচীন কাল থেকে সংস্কৃতে সমস্ত বিদ্যা থাকার দরুন বিদ্বান এবং সাধারণের মধ্যে একটা অপার সমুদ্র দাঁড়িয়ে গেছে। কি বলছেন? অপার সমুদ্র, যে সমুদ্রের পারাপার করা যায় না, কোনো কূল নেই, সেরকম অপার সমুদ্র বলছেন শিক্ষিত মানুষ এবং জনসাধারণের মধ্যে। এইটি কিন্তু স্বামীজিকে প্রথম ভাবিত করেছিল। তিনি বলছেন যে পরস্পরের মধ্যে কোনো সংযোগ নেই, দূরত্ব সাধিত হয়েছে। তাই তিনি তার এই ভাবনা সূত্রকে একটি উদাহরণ দিয়ে বোঝাতে চেষ্টা করেছেন। পরের লাইনেই বলছেন যে বুদ্ধ থেকে চৈতন্য, রামকৃষ্ণ পর্যন্ত যারা লোকহিতায় এসেছেন তারা সকলেই সাধারণ লোকের ভাষায় সাধারণকে শিক্ষা দিয়েছেন। লোকহিতায়, লোকের মনোরঞ্জনে নয়, লোকের হিতার্থে, অর্থাৎ জনসাধারণের কল্যাণকামী যে প্রাচীন ধর্মবেত্তারা এসেছেন তারা কিন্তু এই লোক সাধারণকে, তাদের ভাষাকে, তাদের বোধ বুদ্ধিকে সেখানকে প্রাধান্য দিয়েছেন। তারা তাদের যে ভাষায় তারা কথা বলেছেন, বুদ্ধদেব, চৈতন্যদেব এবং রামকৃষ্ণদেব, তারা সেই মুখের ভাষা, সেই চলিত ভাষা যা জনসাধারণ ব্যবহার করেন, সেই ভাষাকেই প্রাধান্য দিয়ে সে ভাষায় কথা বলতে চেয়েছেন। খুব সংক্ষেপে বলেছেন। বুঝতেই পারছো যে এটি একটি চিঠি। চিঠি তো অনেক বড় হয় না, খুব সংক্ষেপে মানুষ নিজের মনের কথা লেখে। তাই আমরা বলতে পারি স্বামী বিবেকানন্দ সূত্রাকারে নিজের মনের ভাব প্রকাশ করলেন। আমরা জানি বুদ্ধদেব পালি প্রাকৃত ভাষায় তার যে ধর্মোপদেশ তা দিতেন, এবং চৈতন্যদেবও তিনি অত্যন্ত পণ্ডিত, নৈয়ায়িক, দার্শনিক ছিলেন। কিন্তু সাধারণের সঙ্গে যখন তিনি কথা বলতেন তখন তিনি সাধারণ বাংলা ভাষাতেই কথা বলতেন, সেখানে তার পাণ্ডিত্য প্রতিফলনের জন্য কথা বলতেন না। তাই তো তারা যুগনায়ক, এমন করে মানুষের মন জয় করেছেন। এখনো তারা মানুষের মনে জীবিত আছেন। তাদের ভাষা হচ্ছে সেই তাদের অনুভবের মাধ্যম, সেদিকে ইঙ্গিত করেছেন। আর বিশেষত আমরা শ্রীরামকৃষ্ণ কথামৃত, শ্রীম রচিত, সংকলিত, রচিত বলবো না, কারণ রামকৃষ্ণদেবের কথোপকথন, প্রতিদিনের জীবন অনুভব যা রামকৃষ্ণদেব বলেছিলেন, শ্রীম তা সংকলিত করে রেখেছেন। তো সেই সংকলনেও আমরা দেখেছি যে ভাষায় রামকৃষ্ণদেব কথা বলেছেন সেটি তার স্বভাষা। তিনি ইংরেজি শিক্ষায় পণ্ডিত ছিলেন না, কিন্তু তার যে সহজাত বোধ, অনুভব, দর্শন, সহজ জীবন দর্শন, তা দিয়ে তিনি মানুষকে প্রভাবিত করেছেন। তার নিজের কথা বলেছেন, নিজের অনুভব বলেছেন, আমরা দেখতে পাই এবং আমরা বুঝতে পারি বিবেকানন্দ সঠিক দিক নির্দেশ করেছেন আমাদের। বলছেন যে তারা সাধারণ লোকের ভাষায় শিক্ষা দিয়েছেন। বলছেন পাণ্ডিত্য অবশ্য উৎকৃষ্ট, পাণ্ডিত্য অর্থাৎ কিনা বিষয় জ্ঞান, সেটি অবশ্যই উৎকৃষ্ট, তা তো অত্যন্ত জরুরি। কিন্তু কটমট ভাষা যা অপ্রাকৃতিক, কল্পিত মাত্র, তাতে ছাড়া কি আর পাণ্ডিত্য হয় না?
তীব্র একটা প্রতিবাদ তিনি জানিয়েছেন অনর্থক পাণ্ডিত্য প্রকাশকে। বলছেন যে পাণ্ডিত্য অর্থাৎ বিষয়ানুগ জ্ঞানের যে আলোচনা তা হতেই পারে, কিন্তু সেটা শুধুমাত্র একটা কটমটো ভাষা, অর্থাৎ কিনা বলছেন যা অপ্রাকৃত। এখানে অপ্রাকৃত মানে অপার্থিব বলবো না, প্রকৃত জনের অতীত, প্রকৃত জন যা ব্যবহার করে না। আমরা জানি যে আমাদের ভাষা, বাংলা ভাষা যেভাবে এসেছে যে ধারা ধরে, তার আগে ছিল প্রাকৃত ভাষা। প্রাকৃত মানে প্রকৃত জনের ভাষা, অর্থাৎ সাধারণ মানুষের ভাষা। তো এখানে স্বামীজি বলছেন যে অপ্রাকৃত, কল্পিত মাত্র, বানিয়ে তোলা ভাষা, লেখার ভাষা খানিকটা সেই রকম, কিন্তু সেটা কল্পনা করে সুন্দর করে মানুষ লিখে প্রকাশ করে। কিন্তু সাধারণ সেভাবে তো কথা বলে না, জনসাধারণ যিনি লিখছেন তিনি বাড়িতে ওইভাবে কথা বলেন না। তাই স্বামীজি বলছেন যে কটমটো ভাষা যা অপ্রাকৃত, কল্পিত মাত্র, তাতে ছাড়া কি আর পাণ্ডিত্য হয় না? চলিত ভাষায় কি শিল্প নৈপুণ্য হয় না? খুব গভীর এবং অত্যন্ত প্রাসঙ্গিক একটি প্রশ্ন করেছেন, যে প্রশ্ন সেই সময় 19 শতকে সাধারণ মানুষ যারা বাংলা ভাষা নিয়ে গবেষণা করছিলেন, লিখছিলেন, প্রবন্ধ লিখছিলেন, তাদের ভাবিত করেছিল। সেই ভাষা আমরা 19-20 শতকে দেখি যে বাংলা ভাষা চিন্তকরা তারা নানা সময় নানাভাবে এ বিষয়ে কথা বলেছেন এবং চেষ্টা করেছেন। আমরা প্রাসঙ্গিক তথ্যেই দেখেছি যে সবুজপত্র প্রমথনাথের সংকলনে, সম্পাদনায় প্রকাশিত হয়েছিল যে কিভাবে চলিত ভাষায় সমস্ত কিছু, এমনকি প্রবন্ধ প্রকাশ করা যায়, তা তিনি নিজেই করে দেখিয়েছেন। এবং রবীন্দ্রনাথ সেখানে অনেক লেখা লিখেছিলেন। আমরা ঘরে বাইরে উপন্যাসের কথা জানলাম। তো এই যে বলছেন যে কি বলছেন, স্বাভাবিক ভাষা ছেড়ে একটা অস্বাভাবিক ভাষা তৈয়ার করে কি হবে? তৈয়ার মানে তৈরি, তৈরি করে কি হবে? যে ভাষায় ঘরে কথা কও তাহাতেই তো সমস্ত পাণ্ডিত্য গবেষণা মনে মনে করো। সমস্ত আমরা যা কিছু লিখি আগে তো মনে মনে ভেবে নি, তখন কি আমরা সাধু ভাষায় ভাবি? নিশ্চয়ই নয়। আমরা আমাদের যে ভাষায় রোজ কথা বলি সে ভাষায় ভাবনা চিন্তাটা সে ভাষায় করি, তারপর যখন লিখি তখন সেটাকে অলংকার দিয়ে সাধু ভাষায় প্রকাশ করি। মানে তখনকার লেখকদের কথা বলছেন। এবার বলছেন যে সমস্ত পাণ্ডিত্য গবেষণা মনে মনে করো কিসে? চলিত ভাষায়, মৌখিক ভাষায়। তবে লেখবার বেলা ও কি একটা কিম্ভূত কিমাকার উপস্থিত করো। কিম্ভূত কিমাকার বলছেন মানে যেটা স্বাভাবিক নয়। যে ভাষায় নিজের মনে দর্শন বিজ্ঞান চিন্তা করো, 10 জনে বিচার করো, সে ভাষা কি দর্শন বিজ্ঞান লেখবার ভাষা নয়? যদি না হয় নিজের মনে এবং 5 জনে ও সকল তত্ত্ব বিচার কেমন করে করো? তাই তো আমরা যখন না লিখে একে অপরের সাথে মুখেও আলোচনা করি তখনও তো আমরা সাধু ভাষায় কথা বলি না। বিভিন্ন পণ্ডিত মানুষ যখন একত্র দর্শন বিজ্ঞান ইত্যাদি আলোচনা করেন তখনও তো তারা নিজেদের মৌখিক ভাষাতেই করেন। তাহলে তারা যখন লিখতে যান তখন সেটা অন্যরকম হয়ে যায় কেন? তাই বলছেন যে স্বাভাবিক যে ভাষায় মনের ভাব আমরা প্রকাশ করি, যে ভাষায় ক্রোধ, দুঃখ, ভালোবাসা ইত্যাদি জানাই, তার চেয়ে উপযুক্ত ভাষা হতে পারে না। সেই ভাব, সেই ভঙ্গি, সেই সমস্ত ব্যবহার করে যেতে হবে। ও ভাষার যেমন জোর, যেমন অল্পের মধ্যে অনেক, যেমন যেদিকে ফেরাও সেদিকে ফেরে, তেমন কোনো তৈয়ারি ভাষা কোনো কালে হবে না। তিনি কি অসম্ভব দূরদর্শী! আমরা বলতেই পারি স্বামী বিবেকানন্দ বাংলা ভাষার গবেষক নন, তিনি সে অর্থে সাহিত্যিক নন, ভাষা তাত্ত্বিক নন, কিন্তু তার মতন করে এত সহজ ভাষায় বাংলা ভাষা তত্ত্বকে আর বোধহয় কেউ ভাবেননি তার সমসময়ে দাঁড়িয়ে তিনি এত সহজে লিখছেন। আমরা একটু দেখে নিই এই প্রসঙ্গে বাঙ্গালা ভাষা লিখেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, তিনি তার আগেই লিখেছিলেন। আমরা দেখব বাঙ্গালা ভাষায় বঙ্কিম কি বলেছিলেন, তার ভাষা ভাবনাটি আমরা দেখে নেব। চলো দেখি। এই দেখো, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার বঙ্গদর্শন পত্রিকায় 1285 জ্যৈষ্ঠতে লিখেছেন বাঙ্গালা ভাষা এই একই শিরোনামে
বিবিধ প্রবন্ধে পরে পুস্তক আকারে প্রকাশিত হয়েছিল, সেটাও 1887। আর আমরা এই আমাদের যে পাঠ্য প্রবন্ধ পাচ্ছি 1900 সালে লেখা। তার মানে বুঝতেই পাচ্ছি যে এটি 3 বছর আগে লেখা, পুস্তক আকারে সংকলিত 3 বছর আগে। সেখানে কি লিখছেন বঙ্কিম, একটু পড়ি। বাঙ্গালার লিখিত এবং কথিত ভাষায় যতটা প্রভেদ দেখা যায় অন্যত্র তত নহে। খেয়াল করো, বাংলা ভাষার লেখার ভাষাকে সমালোচনা করছেন সাহিত্য সম্রাট। বলছেন লিখিত এবং কথিত ভাষায় যতটা প্রভেদ দেখা যায় অন্যত্র তত নহে। বলিতে গেলে কিছুকাল পূর্বে দুইটি পৃথক ভাষা বাংলায় প্রচলিত ছিল। একটির নাম সাধু ভাষা, অপরটির নাম অপর ভাষা। একটি লিখিবার ভাষা, দ্বিতীয়টি কহিবার ভাষা। পুস্তকে প্রথম ভাষাটি ভিন্ন, দ্বিতীয়টির কোনো চিহ্ন পাওয়া যাইত না। সাধু ভাষায় অপ্রচলিত সংস্কৃত শব্দ সকল বাঙ্গালা ক্রিয়াপদের আদিম রূপের সঙ্গে সংযুক্ত হইত। যে শব্দ আভাঙ্গা সংস্কৃত নহে, সাধু ভাষায় প্রবেশ করিবার তাহার কোনো অধিকার ছিল না। লোকে বুঝুক বা না বুঝুক, আভাঙ্গা সংস্কৃত চাহি। বিদ্রুপ করছেন, তীব্র প্রতিবাদ জানাচ্ছেন। লোকে বুঝুক, তিনিও কিন্তু লোক সাধারণের কথা বলছেন, বঙ্কিমও কিন্তু বলছেন লোকে বুঝুক বা না বুঝুক। এই লোক কোন লোক? সাধারণ মানুষ। তারা বুঝুক বা না বুঝুক, আভাঙ্গা সংস্কৃত এইটাই বাংলা লেখ্য ভাষার প্রধান ভাষা হয়ে উঠেছে বলে বঙ্কিম মনে করছেন। এবং বলছেন অপর ভাষা। অপর ভাষা কোনটি? বঙ্কিম বলেছেন যে মুখের ভাষা। সেই অপর ভাষা সেদিকে না গিয়া সকলের বোধগম্য তাহাই ব্যবহার করে। তাহলে বঙ্কিমও কিন্তু বলছেন যে লেখার ভাষা আর কথার ভাষায় অনেক অনেক তফাৎ। আমরা দেখলাম স্বামীজি যা বলছেন তার সঙ্গে বেশ মিল আছে এখানে, এই একই ধরনের সমালোচনা। এখানে একটা কথা মনে রাখতে হবে আমাদের, স্বামী বিবেকানন্দ কিন্তু সংস্কৃত ভাষার প্রতি বিদ্বিষ্ট নন, তার কোনো বিদ্বেষ নেই। তিনি সংস্কৃত ভাষায় স্তোত্র রচনা করেছেন, সংস্কৃতে পত্র রচনা করেছেন, অত্যন্ত পণ্ডিত ছিলেন তিনি সংস্কৃত ভাষায় এবং বিভিন্ন ভাষায়। আমরা জানি তিনি যে ওজস্বী ভাষায় ইংরেজিতে বক্তৃতা দিয়েছিলেন আমেরিকায় গিয়ে, তোমরা সকলেই জানো সে তার সেই শিকাগো বক্তৃতা, এবং তাছাড়াও তার সমস্ত লেখাপত্র এবং বিশেষত যে ভাষায় তিনি বেশি বলতেন, সমস্ত পৃথিবীকে আকৃষ্ট করেছিল সেই ইংরেজি ভাষা। অন্যান্য ভাষায় তার পাণ্ডিত্য ছিল, কিন্তু এক্ষেত্রে তিনি নিজের দেশের নিজের মাতৃভাষার লেখা নিয়ে, লেখার মাধ্যম কি হবে যাতে তা সংযোগ সাধক হয়ে ওঠে সেই দিকে মন দিয়েছেন। তাই এখানে অকারণে সংস্কৃত ভাষার ছায়া ব্যবহার করে সাধু ভাষার ব্যবহার যাতে না হয় সে বিষয়ে তিনি কথা বলছেন, সেই দিকে আমাদের দৃষ্টি আকর্ষণ করছেন। আচ্ছা, এরপরে আমরা দেখি কি বলছেন স্বামীজি এই প্রবন্ধেরই আরেকটু এগিয়ে যাই। কি বলছেন? ভাষাকে করতে হবে যেন সাফ ইস্পাত। সাফ ইস্পাত অর্থাৎ কিনা একেবারে ঝকঝকে ইস্পাতের মতো। ইস্পাত কি? যা সহজে নোয়ানো যায় কিন্তু তা ভেঙে যায় না, অভঙ্গুর, এমন হতে হবে ভাষা। মুছড়ে মুছড়ে যা ইচ্ছে করো, আবার যে কে সেই এক চোটে পাথর কেটে দেয়, দাঁত পড়ে না। অর্থাৎ পাথর কেটে নিয়ে যায় কিন্তু সেখানে কোনো আঘাত পড়ে না, কোনো দাগ পড়ে না। আমাদের ভাষা সংস্কৃতের গদাই লস্করি চাল, ওই এক চাল নকল করে অস্বাভাবিক হয়ে যাচ্ছে। বলছেন আমাদের যে ভাষা, আমাদের ভাষা মানে আমাদের লেখ্য যে গদ্য ভাষা বাংলার তখন 19 শতকের, সেই ভাষা কি হচ্ছে সংস্কৃত গদাই লস্করি চাল। গদাই লস্করি চাল কাকে বলে? যে চলন স্বাভাবিক নয়, খুব একটা আস্তে আস্তে চলা, ধীরে ধীরে চলা, স্বাভাবিক চলা নয়, স্বচ্ছন্দে চলা নয়, খানিকটা আলসেমি কুড়েমি করে কোনো রকমে চলা। প্রধান যে নৌকো থাকে তার পিছন পিছন যে যায় গাধা বোট বলে তাকে। আগের নৌকোটি, প্রধান নৌকো যেদিকে যায় গাধা বোট তার পিছন পিছন যায়, তার নিজের চলার কোনো ইচ্ছে নেই, যেদিকে ওই নৌকো ফিরছে সেদিকে এ ফিরছে। এইটাকে বলা হয় গদাই লস্করি চাল। অর্থাৎ এই গাধা বোট সে লস্করের মতন প্রধান নৌকোর পিছন পিছন যায়। তাহলে আমরা বুঝতে পাচ্ছি যে এই যে সংস্কৃত ভাষাকে নিয়ে তাকে মূল ধরে বাংলার ভাষার যে চলন, সাধু ভাষার যে চলন, তাকে এইভাবে তিনি
নিন্দে করছেন, যে সংস্কৃত যে গদাই লস্কর করছেন, সংস্কৃত ভাষাকে নিন্দে করছেন না, কিন্তু সংস্কৃত ভাষার অনুসরণ করে, অন্ধ অনুকরণ করে বাংলা যে সাধু গদ্য তখন প্রচলিত ছিল তাকেই বলছেন ওই এক চাল নকল করে অস্বাভাবিক হয়ে যাচ্ছে। ভাষা হচ্ছে উন্নতির প্রধান উপায়, লক্ষণ। এইবারে কি বলছেন, আমরা পরের অনুচ্ছেদে যাই। তাহলে আমরা প্রথম অনুচ্ছেদ থেকে যেটুকু পেলাম, আমরা তিনটে সূত্র পেলাম। এক হচ্ছে যে প্রাচীন ভারতের সংস্কৃত ভাষা জ্ঞানকে কুক্ষিগত করে রেখেছিল, সীমাবদ্ধ করে রেখেছিল, কিন্তু স্বামীজি চাইছেন যে সেই সংস্কৃত ভাষা শুধুমাত্র পণ্ডিতের ভাষা হয়ে না থেকে আমাদের সাধারণ মানুষের, বাংলা গদ্য যেন সাধারণ মানুষের মুখের ভাষাটি গ্রহণ করে, আর তার মানে প্রধান সংযোগ সাধন সেতু হয়, ভাষা যেন ভাবের প্রধান মাধ্যম হয়। আর দ্বিতীয়ত বলছেন যে যে সংস্কৃতর অনুসারী না হয়ে ভাষা হবে একেবারে সাফ ইস্পাতের মতো ঝকঝকে এবং নমনীয়। এরপরে আমরা দেখছি তার মানে সংযোগ সাধন এবং গতিময়তা ভাষার, এই দুটি ভাবনা সূত্র আমরা প্রথম অনুচ্ছেদ থেকে পেলাম। এরপরে আমরা দ্বিতীয় অনুচ্ছেদে যাই। যদি বলো ও কথা বেশ, তবে বাংলাদেশের স্থানে স্থানে রকমারি ভাষা কোনটি গ্রহণ করব? তাও তো একটা চিন্তার কথা। স্বামীজি এটাও ভেবেছেন যে সত্যি তো আমাদের বাংলাদেশের স্থানে স্থানে বিভিন্ন রকম ভাষা। আমরা যদি পশ্চিমবঙ্গেরই বিভিন্ন জেলার কথা ভাবি, তাহলে দেখো বাঁকুড়ায় যে ভাষা যেভাবে কথা বলা হয়, পুরুলিয়ায় তার থেকে একটু অন্যরকম করে বলা হয়, আবার মেদিনীপুরের ভাষা ভঙ্গি একরকম, আবার আমরা যদি দিনাজপুরে যাই সেখানে আরেক রকম ভাষা ভঙ্গি, আমরা যদি কোচবিহারে যাই সেখানে রাজবংশী, অর্থাৎ এই যে বিভিন্ন রকমের উপভাষা, এটাকে বাংলা ভাষার উপভাষা বলবো, জেলা ভিত্তিক যে উপভাষা সেগুলি আলাদা আলাদা রকম হয়ে গেছে। কখনো ঝাড়খণ্ডী, যেটা পশ্চিম বাঁকুড়া বা পুরুলিয়া এদিকে, আবার কখনো বা রাজবংশী, কখনো বা কামরূপী, আবার বাংলাদেশে দেখেছি যে বাংলা ভাষা বঙ্গালী তাকে বলা হয়, তারও আবার আলাদা আলাদা বিভাগ আছে, সেদিকে আর যাচ্ছি না। এই বিভাগগুলো, এবং আমরা কলকাতার যে ভাষায় কথা বলি রাঢ়ী ভাষায় কথা বলি। তো এতগুলো যে উপভাষা, এবং যখন স্বামীজি এই চিঠিটি লিখছেন বা প্রবন্ধটি লিখছেন তখন দুই বঙ্গ একাকার ছিল, সেখানে চাটিগ্রামীও ছিল, সেখানে নোয়াখালীও ছিল, সিলেটি ভাষাও ছিল, এতগুলি উপভাষা বাংলা ভাষার মধ্যে আছে। তাই এখানে স্বামীজি বলছেন যে কোনটি গ্রহণ করব। শুধুমাত্র একটি সিদ্ধান্ত গ্রহণ করে ছেড়ে দেননি, সেটিকে নীতি নীতি করে বিচার করছেন। অর্থাৎ সত্যিকারের প্রবন্ধের যা লক্ষণ সেটি কিন্তু আমরা গবেষক চিন্তানায়ক বিবেকানন্দের রচনায় দেখতে পাচ্ছি। আমরা কি দেখছি, বলছেন প্রাকৃতিক নিয়মে যেটি বলবান হচ্ছে এবং ছড়িয়ে পড়ছে সেইটিকেই নিতে হবে। এ বিষয়ে তিনি নিঃসন্দিগ্ধ। প্রাকৃতিক নিয়মে, প্রাকৃতিক মানে এখানে স্বাভাবিকভাবে। কেন স্বাভাবিক বলেছেন? বলছেন অর্থাৎ এক কলকাতার ভাষা, কলকাতা তার মুখের কথা, কলকাতাইয়া ভাষাটি গ্রহণ করতে হবে। কেন বলছেন এ কথা? বলছেন তার কারণ দর্শিয়ে দিচ্ছেন। পূর্ব পশ্চিম যেদিক হতেই আসুক না, একবার কলকাতার হাওয়া খেলেই দেখছি সে ভাষাই লোকে কয়। তখন প্রকৃতি আপনি দেখিয়ে দিচ্ছেন যে কোন ভাষা লিখতে হবে। যত রেল এবং গতাগতির সুবিধে হবে তত পূর্ব পশ্চিমী ভেদ উঠে যাবে, এবং চট্টগ্রাম হতে বৈদ্যনাথ পর্যন্ত ওই কলকাতার ভাষাই চলবে। কি আশ্চর্য সুন্দর করে বলেছেন, দেখো নির্ভুল একেবারে, কি দূরদর্শিতা তার, যে কলকাতার ভাষাই চলবে। পরবর্তীতে আমরা দেখেছি কলকাতা শান্তিপুর পর্যন্ত যে ভাষা সেটি স্ট্যান্ডার্ড কলোকিয়াল ল্যাঙ্গুয়েজ, আদর্শ বাংলা ভাষা। এবং যখন বাংলাদেশের মানুষেরাও লেখেন, সাহিত্যিকরা যখন লেখেন তখনই এই আদর্শ বাংলা ভাষাতেই লেখেন, তার কলকাতার ভাষা নেই, তা হয়ে গেছে আদর্শ বাংলা ভাষার একটা ধরন। তো সেইটা কিন্তু স্বামীজি নির্ভুল দিক নির্দেশ করেছেন, এবং এইখানে বলে দিয়েছেন, ওই যে তিনি বলেছিলেন না যে প্রাকৃতিক নিয়মে যেটি বলবান হচ্ছে, সেই প্রাকৃতিক নিয়মটি কি না, রেল এবং গতাগতির সুবিধা। আন্ডারলাইন করে নিতে পারো তোমরা, উত্তর লিখতে সুবিধা হবে। সেই প্রাকৃতিক নিয়মটি আসলে রাজনৈতিক নিয়ম, কেননা তখন কলকাতা আমাদের দেশের রাজধানী ছিল, ইংরেজদের রাজধানী কলকাতা, তাই সেখানে গতাগতির সুবিধা, রেল ইত্যাদির সুবিধা হয়েছিল, এবং সেই কারণে
সব মানুষ এখানে কাজের সূত্রে জড়ো হয়েছিলেন, তাই এখানকার ভাষাই প্রাধান্য পেয়েছে, রাজভাষা হিসেবে প্রাধান্য পেয়েছে। ইংরেজির পাশাপাশি ইংরেজরা যে ভাষাটি চট করে শিখে নিতে চাইতেন তা হলো কলকাতার ভাষা। তো সুতরাং সেই জন্যেই এই কারণটা হয়েছে, একেবারে নির্ভুল দিক নির্দেশ করেছেন স্বামীজি। বলছেন, কোন জেলার ভাষা সংস্কৃতর বেশি নিকট সে কথা হচ্ছে না, কোন ভাষা জিতছে সেইটি দেখো। অর্থাৎ কলকাতার ভাষা যে সংস্কৃত নিকটবর্তী তা কিন্তু নয়, আসলে যে ভাষা সকলে বলছেন, কাজের ভাষা, সব থেকে বেশি কাজ, স্কুল কলেজ তখন কলকাতাতেই গড়ে উঠছে এবং কলকাতায় মানুষ কাজ করতে, কাজ খুঁজতে আসছেন, কেরানির চাকরি করতে, অন্যান্য কাজ করতে, এই ভাষাটি তখন প্রধান ভাষা হয়ে উঠছে। বলছেন, যখন দেখতে পাচ্ছে যে কলকাতার ভাষাই অল্প দিনে সমস্ত বাংলাদেশের ভাষা হয়ে যাবে, তখন যদি পুস্তকের ভাষা এবং ঘরে কথা কওয়া ভাষা এক করতে হয়, তো বুদ্ধিমান অবশ্যই কলকাতার ভাষাকে ভিত্তিরূপে গ্রহণ করবেন। এই জায়গাটা তোমরা আন্ডারলাইন করে রাখতে পারো পেন্সিল দিয়ে, বা ব্র্যাকেট দিয়ে রাখতে পারো, কেন কলকাতার ভাষাকে প্রাধান্য দিতে বাধ্য হচ্ছি আমরা, মানে তখনকার মানুষেরা। এখানে গ্রাম্য ঈর্ষাটিকে জলে ভাসান দিতে হবে, বিসর্জন দিতে হবে গ্রাম্য ঈর্ষাটিকে। গ্রাম্য মানে এখানে গ্রামের নয়, অর্থাৎ এই যে মানুষের সীমাবদ্ধ মন সেটিকে বলছেন সমস্ত দেশের যাতে কল্যাণ, সেথা তোমার জেলা বা গ্রামের প্রাধান্যটি ভুলে যেতে হবে। তোমার জেলা বা গ্রাম থেকে কি ভাষা তুমি শিখে এসছো সেই ভাষাটি নয়, যে ভাষাটি কাজের ভাষা সেই ভাষাটি শিখে নিতে হবে। এখানে আমরা একটুখানি বলবোই যে এত কথা বলছেন, আবারও আমরা সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রের দ্বারস্থ হব। তিনি তার যে বঙ্গদর্শন পত্রিকা সম্পাদনা করতেন, সেটি প্রকাশ হয়েছিল 1872 সালে। সেখানে তিনি এই যে পত্রিকাটি প্রকাশ করেছিলেন, সেখানে পরিষ্কার তিনি বলেছিলেন যে কৃতবিদ্য এবং সাধারণের মধ্যে সংযোগ স্থাপন করতে চান। কৃতবিদ্য মানে যা আমরা স্বামীজির লেখায় দেখলাম পণ্ডিত মানুষ, তাদের মাঝে এবং তাদের সঙ্গে সাধারণ মানুষ, তাহলে সেই সংযোগ সাধনের কথাটা আমরা বঙ্কিমের বাঙ্গালা ভাষাতেও দেখেছি, আবার স্বামীজির এই পত্র যা পরে বাংলা ভাষা নামে ভাববার কথায় সংকলিত তাতেও দেখলাম। এবং এই যে বিভিন্ন রকমের ভাষা, যে যেমন খুশি তেমন যেদিকে ফেরাও সেদিকে ফিরবে, বঙ্কিমও কিন্তু এমনটা ভেবেছিলেন। তার যে রচনা বিজ্ঞান রহস্য, কমলাকান্ত, লোকরহস্য বা মুচিরাম গুড়ের জীবনচরিত, এইরকম যে বা বিভিন্ন উপন্যাস, সেখানে আমরা দেখেছি ভাষা বিষয়ানুগ হয়েছে। যা কমলাকান্তের দপ্তরে যে ভাষা আমরা দেখেছি বিজ্ঞান রহস্য, আমরা সে ভাষায় দেখি না। ধর্মতত্ত্বে যে ভাষা দেখেছি সে ভাষা মুচিরাম গুড়ের জীবনচরিত দেখি না। সুতরাং তিনিও বুঝতেন ভাষা কেমন হবে, যা এখানে স্বামীজি বলছেন পরের লাইনে, পরের পাতায় আমরা দেখছি ভাষা ভাবের বাহক। এইটা আন্ডারলাইন করে নাও, এখান থেকে প্রশ্ন আসতে পারে। ভাষা ভাবের বাহক কেন বলছেন? ভাষা ভাবের বাহক, যে ভাবই প্রধান, ভাষা পরে। আগে তো মনের ভাব প্রকাশ করতে হবে, ভাষা তো একটা মাধ্যম। আমি কি বলতে চাই, আমার ভালো লাগছে কি মন্দ লাগছে, কান্না পাচ্ছে কি হাসি পাচ্ছে, সেটা আমার সামনের মানুষটাকে যদি ঠিকমতো নাই বোঝাতে পারি, সে যদি আমার খটমটে ভাষায় ভয় পেয়ে আমার থেকে দূরে চলে যায়, তাহলে কি ভাষার উদ্দেশ্য সাধন হবে? ভাষা তো একটা যোগসূত্র, সুতরাং সেই যোগসূত্রটা হবে ভাবানুসারী। এই জায়গাটা সম্পর্কে আমরা আরো একটি প্রাসঙ্গিক উদ্ধৃতি আলোচনা করে নেব, যদিও সেই প্রাসঙ্গিক উদ্ধৃতিটি বাংলা গদ্য ভাষা নিয়ে নয়, কিন্তু বাংলা ভাষা সম্পর্কে স্বামীজির অনেক আগে রায়গুণাকর ভারতচন্দ্র তার অন্নদামঙ্গলে বলে গেছেন। একটু দেখে নি সেই জায়গাটা, চলো। এই দেখো একটা প্রাসঙ্গিক উদ্ধৃতি আমরা দেখছি। রায়গুণাকর ভারতচন্দ্র 1752 খ্রিস্টাব্দে লেখা তার অন্নদামঙ্গলে একটা জায়গায় এটা বলেছেন, পড়িয়াছি সেই মতো বর্ণিবারে পারি, কিন্তু সে সকল লোকে বুঝিবারে ভারী। নারবে প্রসাদ গুণ, নারবে রসাল, অতএব কহি ভাষা যাবনি মিশাল। প্রাচীন পণ্ডিতগণ গিয়াছেন কয়ে, যে হোক সে হোক ভাষা কাব্য রস লয়ে। রায়গুণাকর কহে শুনো সভাজন, মানসিংহ পাতশায় কথোপকথন। পাতশাহ মানে বাদশাহ, দিল্লিতে
মানসিংহ গিয়ে বাদশার সঙ্গে যে কথোপকথন করেছিলেন, সেখানে তিনি বলছেন যে প্রসাদ গুণ যদি না থাকে এবং রসালো যদি না হয়, না রবে প্রসাদ গুণ, না হবে রসাল, রসালো যদি না হয়, তাহলে সেই ভাষা শুনতে কারুর ভালো লাগবে না। কেননা সে সকল লোকে বুঝিবারে পারি, ভারী ভারী বুঝবে। আমরা এইভাবে যে কথার কথা বলি, যে আমরা যেমন পড়েছি তেমনটা করে যদি বলি, সেরকমই বর্ণনা করি, তাহলে সে সমস্ত সাধারণ মানুষ বুঝতে পারবে না। কেননা তাতে প্রসাদ গুণ থাকবে না এবং তা রসময় হবে না। প্রসাদ গুণ অর্থাৎ রচনার প্রসাদ এখানে, অর্থাৎ সুন্দর হবে। সেই ভাষা ভঙ্গিটা সাধারণ মানুষের কাছে গ্রহণীয় হবে না। তাই তিনি কি করছেন? অতএব কহি ভাষা যাবনি মিশাল। যাবনি মানে যবন মানুষের, তখন আরবি ফার্সিকে যাবনি বলা হতো। সে সময় বাংলা ভাষায় আরবি, ফার্সি, উর্দু ইত্যাদি মিশে গিয়েছিল, কেননা সাধারণ মানুষ সেইভাবেই কথা বলতেন। তাই মানসিংহ বাদশাকে এই কথাই বলছেন যে অতএব কহি ভাষা যাবনি মিশাল। প্রাচীন পণ্ডিতগণ গিয়াছেন কয়ে। তারা কি কয়ে গেছেন, কি বলে গেছেন? প্রাচীন পণ্ডিতরা বলেছেন যে হোক সে হোক ভাষা কাব্য রস লয়। ভাষা যেমনই হোক না কেন, তাতে কাব্য রস থাকা চাই, তার সাধারণের বোধগম্য হওয়া চাই। এই কথাটি রায়গুণাকর ভারতচন্দ্র বলেছেন 1752 খ্রিস্টাব্দে। অর্থাৎ ইংরেজদের আমাদের দেশে গোড়াপত্তনের আগে, ব্রিটিশ শাসনের আগে রায়গুণাকর ভারতচন্দ্র তার অন্নদামঙ্গলে কথা বলে গেছেন। মধ্যযুগের বাংলা সাহিত্যের একেবারে শেষ প্রান্তে এসে এই কথা তিনি অন্নদামঙ্গলে বলেছেন। আমরা তার ভাবনাটুকু নিলাম, ওই এসেন্সটুকু আমরা নিলাম, সেই সৌরভটুকু আমরা নিলাম। কারণ যা আমরা দেখছি, স্বামীজি বলছেন গদ্য ভাষা সম্পর্কে, লেখ্য গদ্য সম্পর্কে, সেই লেখ্য গদ্য সম্পর্কে এই ভাবনাটি কিন্তু একই, যে হোক সে হোক ভাষা কাব্য রস লয়ে, আর সে সকল যেন লোকে বুঝতে পারে, এমনটা যেন রচনার হয়, ভাবের বাহক যেন ভাষা হয়। তারপরে কি বলছেন শুনি, একটু আবারও বইয়ে ফিরে চলো। কি বলছেন দেখো, হিরে মতির সাজ পরানো ঘোড়ার উপর বাঁদর বসালে কি ভালো দেখায়? সত্যি তো, হিরে মতির সাজ, এটা একটা উদাহরণ দিচ্ছেন, প্রতীক, যে হিরে দিয়ে, মতি দিয়ে, বিভিন্ন গহনা দিয়ে, জহরত দিয়ে যে ঘোড়া, তার উপরে তো মানুষ টকবগিয়ে চলবে, রাজপুত্র, রাজকন্যা বা এই ধরনের মানুষ, যোদ্ধা, তারা যাবেন, তার উপর কি বাঁদর বসানো যায়? যায় না তো। তাই বলছেন বাঁদর বসালে কি ভালো দেখায়? সংস্কৃতর দিকে দেখো দেখি, ব্রাহ্মণের সংস্কৃত দেখো, সবর স্বামীর মীমাংসা ভাষ্য দেখো, পতঞ্জলির মহাভাষ্য দেখো, শেষ আচার্য শঙ্করের মহাভাষ্য দেখো, আর অর্বাচীন কালের সংস্কৃত দেখো। আমরা একটুখানি জেনে নেব কি কি বিষয়ে তিনি উদাহরণ দিলেন। বলছেন সংস্কৃতর দিকে দেখো দেখি, অর্থাৎ সংস্কৃত ভাষার দিকে, ভাষা ভঙ্গির দিকে তিনি দৃষ্টি আকর্ষণ করেছেন। বলছেন ব্রাহ্মণের সংস্কৃত দেখো। এই ব্রাহ্মণ কোনো ব্রাহ্মণ জাতি নয়, আমাদের যে প্রাচীনতম গ্রন্থ বেদ, সেই বেদের ব্রাহ্মণ অংশের কথা বলেছেন। সেখানে মন্ত্রের অংশটুকু আছে। খ্রিস্টপূর্ব 9ম থেকে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে এই ব্রাহ্মণ অংশটি রচিত, বেদ মন্ত্র যাগ যজ্ঞ সেটি রচিত হয়েছিল, তাকে বলা হয় বেদের ব্রাহ্মণ অংশ। সেই ব্রাহ্মণের সংস্কৃত তিনি দেখতে বলছেন, বৈদিক সংস্কৃত। সবর স্বামীর মীমাংসা ভাষ্য, সবর স্বামীর মীমাংসা ভাষ্য, পতঞ্জলির মহাভাষ্য, আচার্য শঙ্করের মহাভাষ্য, এসব সম্পর্কে তোমাদের কৌতূহল হতে পারে, তাই একটুখানি টিকা আমি লিখে এনেছি, তোমরা লিখে নিতে পারো, বইয়ে পেন্সিল দিয়ে লিখে নিতে পারো, বা নিজেরা আলাদা করে লিখে নিয়ে মনে রাখতে পারো। দেখো, মীমাংসা ভাষ্য, ঋষি জৈমিনীর পূর্ব মীমাংসা সূত্রের ভাষ্যকার সবর স্বামী। বেদের মর্ম সর্বসাধারণের বুঝবার যোগ্য করে তোলার জন্য সবর স্বামী টিকাভাষ্য রচনা করেছিলেন, যার নাম সবর ভাষ্যম। আর পতঞ্জলির মহাভাষ্য কি? পতঞ্জল দর্শনের উদ্গাতা পতঞ্জলি মুনি, ইনি সহজ ভাষায় পাণিনির ব্যাকরণের ভাষ্য বা টিকা রচনা করেছিলেন, সেটি পতঞ্জলির মহাভাষ্য। আর সর্বশেষ কি বলছেন? আচার্য শঙ্করের মহাভাষ্য। অদ্বৈতবাদী দার্শনিক আচার্য শঙ্কর, তিনি বেদান্ত দর্শনের ভাষ্য রচনা করেছিলেন। তো এই যে এদের উদাহরণ দিলেন স্বামী বিবেকানন্দ, সেটা এই কারণেই দিলেন যে সেই ভাষা ছিল সুষ্ঠু, স্বাভাবিক। সে সময় সংস্কৃত রচনা এমনটাই হয়েছিল যে পণ্ডিতদের বিচারের জন্য। সেই ভাষা যেমনটি তেমন স্বাভাবিক, সংস্কৃত অনুসারী
বর্তমান বাংলা লেখ্য ভাষা নয়। বলছেন অর্বাচীন কালের সংস্কৃত, দেখো অর্বাচীন মানে আধুনিক, আধুনিক সময়কার মানে বর্তমান যে সময় তিনি ছিলেন সেই সময়কার 19 শতক বা তার আগে সেই সময়কার সংস্কৃত দেখো। এখনই বুঝতে পারবে যে যখন মানুষ বেঁচে থাকে তখন জেন্ত কথা কয়, মরে গেলে মরা ভাষা কয়। ছেলে মেয়েদের আমি বলবো একটি বিষয় লক্ষ্য করতে, অর্বাচীন বা পূর্ব এই বানানগুলো দুটো করে মানে বয়ের দ্বিত্ব আছে। আমরা এখন এটা পড়তে গিয়ে আমাদের মনে হয় যে এমনটা তো এখন বানান আমরা ব্যবহার করি না। ঠিকই, আমরা এখন যে আধুনিক প্রমিত বাংলা বানান বিধি অনুযায়ী লিখি, সেই বিধি অনুযায়ী তোমরা উত্তর লিখবে। কিন্তু যদি তোমরা স্বামীজির লেখা উদ্ধৃতি আকারে তোমাদের লেখার মধ্যে উত্তরের মধ্যে রাখো, তাহলে উদ্ধৃতিতে কিন্তু স্বামীজি যে বানান লিখেছে সেই বানানটি বজায় রাখবে। এই বানানটি তৎকালীন বানান। তো এখানে একটু আমরা আবারও প্রথম থেকে আরেকবার একটুখানি ঝালিয়ে নি। কি আমরা পড়লাম যে পাণ্ডিত্য প্রকাশের জন্য উপযুক্ত সংযোগ সাধনকারী জ্ঞান তৈরি করতে হবে এবং তা প্রয়াস সাপেক্ষ। হ্যাঁ, সেই জন্য স্বামীজি কি করছেন যে জনসাধারণের জন্য তাদের কাছে গ্রহণযোগ্য যে ভাষা সেই ভাষার সঙ্গে পরিচয় করাতে গিয়ে আমরা প্রথমে দেখলাম তিনি বুদ্ধদেব, চৈতন্যদেব, রামকৃষ্ণদেবের কথা বলেন। এখানে আমরা দেখলাম যে প্রাচীন সংস্কৃত কাব্য এবং বিশেষত দার্শনিকদের যে ভাষ্য বা টিকা রচনা তার কথা বলেন। আর এখন যে ভাষায় রচনা হচ্ছে, এখন বলতে তার সময়ে সমসময়ে সেই সংস্কৃত অনুসারী বাংলা ভাষার, বাংলা লেখ্য গদ্য ভাষার কথা বলছেন যে সে ভাষা যেন মরা ভাষা, জ্যান্ত মানুষ যেমন ভাবে কথা কয় তেমন স্বাভাবিক নয়। মরণ যত নিকট হয়, নূতন চিন্তা শক্তির যত ক্ষয় হয়, তত দু একটা পচা ভাব রাশিকৃত ফুল চন্দন দিয়ে ছাপাবার চেষ্টা করে। মানুষ মারা গেলে ফুল চন্দন দিয়ে তার যে মানে তাকে সাজানো হয় এবং তার মধ্যে মানুষ তো মারা গেলে তার নির্দিষ্ট সময় পর, মানুষ কেন যে কোনো জীব শরীরে পচন ধরে তখন সুগন্ধি পুষ্প দিয়ে সেটা ঢেকে রাখে কিছুক্ষণের জন্য অন্তত, সেই পচা গন্ধটা যাতে আমাদের অন্যান্য যারা বেঁচে আছে তাদের এসে তাদের অস্বস্তির মধ্যে না ফেলে, সেটাও কিন্তু একটা কারণ। অগরু চন্দন দেওয়া হয় দেখবে মৃতদেহে, বা ধূপ ধরিয়ে দেওয়া হয় যাতে একটা অন্যরকম আবহের সৃষ্টি হয়, সুগন্ধির সৃষ্টি হয়। কোনো রকম ভাবে যে মানুষটি, যে আমাদের প্রিয়জন যারা চলে গেছেন, তাদের নশ্বর যে শরীর, সেই শরীর একেবারে বিনষ্ট করার আগে, তা কবরই দেওয়া হোক বা দাহ করা হোক, তার আগে যেন যারা বেঁচে আছে তাদের কাছে কোনো রকম ঘৃণার উদ্রেক না হয়। কারণ এই মানুষটি আমাদের প্রিয়জন এবং মৃত শরীরে যেন কোনোভাবে পচা গন্ধ আমাদের নাকে এসে না লাগে, তাই চন্দন, ফুল এসব দিয়ে তাকে ঢেকে রাখা হয়। স্বামীজি বলছেন, খুব তীব্র ভাষায় আক্রমণ করে বলছেন যে এই যে একটা সংস্কৃত অনুসারী ভাষা, অকারণ আলংকারিক ভাষা, সেই ভাষাটা মরা ভাষার মতো হচ্ছে, সে ভাষা সাধারণ মানুষকে আকৃষ্ট করতে পারছে না। তাই বলছেন ফুল চন্দন দিয়ে যেন ঢেকে রাখা হচ্ছে, তার একটা চেষ্টা করা হচ্ছে। বলছেন, বাপরে সে কি ধুম, 10 পাতা লম্বা লম্বা বিশেষণের পর, মানে অনর্থক অনর্গল বিশেষণ, কোনো দরকার নেই, এত বিশেষণের পর দুম করে রাজা আসিত। এই যে রাজা আসিত এই কথাটা ব্যঙ্গ করে বলছেন। আমরা বাল্মীকির রামায়ণে দেখব যে দশরথ ইতি রাজা আসিত এই কথা আছে, অর্থাৎ রাজা ছিলেন, দশরথ ইত্যাদি রাজা ছিলেন, এরকম সব রাজা আছে। তো সেই দশরথ রাজার কথা বলা হয়েছিল, কিন্তু একজন রাজার অস্তিত্ব ঘোষণার আগে অনেক লম্বা লম্বা বিশেষণ যদি দেওয়া হয়, আসল ঘটনাকে ছাপিয়ে যাচ্ছে এই সমস্ত আয়োজন। সেইটাকেই তিনি বলছেন যে সেটি ঠিক নয়, সেই ভাষার ভঙ্গিটাই ঠিক নয়। বলছেন, দেখো একটু খেয়াল করবে, বইতে 3টি বিস্ময়বোধক চিহ্ন একত্র ব্যবহার করেছেন। আমরা এখন যে জ্যোতি চিহ্নের ব্যবহার করি তাতে একটি বিস্ময়বোধক চিহ্নই ব্যবহার করি, কিন্তু তো এখানে স্বামীজি যে জানতেন না বলে ব্যবহার করছেন তা না। তোমাদের আগেই বলেছি তিনি সংস্কৃত ভাষায় সুপণ্ডিত, তিনি ইংরেজি ভাষায় সুপণ্ডিত, পাংচুয়েশন বা জ্যোতিচিহ্ন ব্যবহার সম্পর্কে তিনি আমাদের থেকে অনেক ভালো বুঝতেন। কিন্তু কেন করেছেন? ওই ব্যঙ্গের তীব্রতা, তাই তিনি 3টি ব্যঙ্গচিহ্ন, মানে আলংকারিক যে পারিপাট্য, অনর্থক অলংকার ব্যবহার, তাকে ব্যঙ্গ করতে গিয়ে যেন 3টি বিস্ময়বোধক চিহ্ন তিনি ব্যবহার করেছেন। বলেছেন, আহা কি প্যাঁচোয়া বিশেষণ, মানে কি প্যাঁচালো বিশেষণ, কি বাহাদুর সমাস, অর্থাৎ অনর্থক
শব্দের সমাসের বাহাদুরি দেখানো হয়েছে। কি শ্লেষ, শ্লেষ কি তোমাদের মনে হতে পারে? তোমরা বিশেষণ বা সমাস ইত্যাদি সম্পর্কে দশম শ্রেণী পর্যন্ত জেনেছো, কিন্তু শ্লেষ একটি অলংকার, শব্দ অলংকার, সে সম্পর্কে তোমরা জানোনি, তাই একটু লিখে এনেছি, এটা লিখে নিতে পারো। শ্লেষ কি দেখো, শব্দার্থ শ্লেষ কাকে আমরা বলি? শ্লেষ হলো এক ধরনের অলংকার যেখানে একটি শব্দের একাধিক অর্থ প্রকাশ পায়। যখন কোনো একটি শব্দে একই সঙ্গে দুটি বা তার বেশি ভিন্ন অর্থ প্রকাশ সম্ভব হয় তখন তাকে শ্লেষ অলংকার বলে। উদাহরণ দিই, মধুহীন করুণাগো তব মনঃ কোকনদে। তোমরা ক্লাস 7-এ পড়েছিলে বঙ্গভাষা, সেখানে বা বঙ্গভূমির প্রতি, সেখানে মধুসূদন দত্ত এই লাইনটি ব্যবহার করেছিলেন, এই পংক্তিটি, মধুহীন করুণাগো তব মনঃ কোকনদে, বাংলা ভাষা বঙ্গজননীকে বলছেন। তো এখানে এই মধু শব্দের দুটি অর্থ আছে, তোমরা সকলেই পড়েছো, আশা করি মনে আছে, নিশ্চয়ই দিদিমণি মাস্টারমশাইরা তোমাদের বলে দিয়েছিলেন। এইটাকেই বলা হয় শ্লেষ। কেমন? প্রথমে মধুহীন করুণাকো মনঃ কোকনদে, মনের কোকনদ, কোকনদ মানে রক্তপদ্ম, অর্থাৎ তোমার মনের যে কোকনদ অর্থাৎ রক্তপদ্ম, রক্ত হৃদয়ে, তোমার মনের মধ্যে আমার যেন এই মধুহীন যেন না হয়ে যায়, কারণ ফুলের মধু হারিয়ে গেলে সে ফুল নষ্ট হয়ে যায়। তো সেখানে মধুহীন যেন না করো, তোমার মনের মধ্যে আমাকে রেখো। সেটা তাহলে প্রথম মধু মানে ফুলের মধু অর্থে, আর দ্বিতীয় কবিও মধু, কবি মধুসূদন দত্ত। তাহলে বঙ্গজননীর, বঙ্গভাষার মনের মধ্যে, হৃদয়ের মধ্যে কবি যেন চিরদিন বেঁচে থাকেন, তিনি চির জাগরুক, চির অবিনশ্বর। তাই দুই অর্থে মধু শব্দটি ব্যবহৃত, দ্ব্যর্থবোধক। এক মধু ফুলের মধু, কোকনদের মধু, রক্তপদ্মের মধু, আর দ্বিতীয় সেই হৃদয় পদ্মে যেন কবি মধুসূদন বেঁচে থাকেন। এই যে ব্যবহার, এটিকে বলা হয় শ্লেষ। তাহলে তোমরা বুঝতে পারলে যে কি কথা বলছেন স্বামীজি, বলছেন কি বাহাদুর সমাস, কি শ্লেষ, ওসব মরার লক্ষণ। আবারও এইরকম ভাবে তিরস্কার করছেন ওই ভাষাভঙ্গিকে, এগুলি বেঁচে থাকার লক্ষণ নয়, খুব স্বাভাবিক লক্ষণ নয়, এটাই বলছেন। যখন দেশটা উৎসন্ন যেতে আরম্ভ হলো তখন এইসব চিহ্ন উদয় হলো। যখন দেশ নষ্ট হয়ে যাচ্ছে তখন এই সমস্ত অকারণ বাগবিধির প্রয়োগ। ওটি শুধু ভাষার নয়, সকল শিল্পেতেই এলো। বাড়িটা না আছে ভাব, না ভঙ্গি, থামগুলো কুঁদে কুঁদে সারা করে দিলে, গয়নাটা নাক ফুঁড়ে ঘাড় ফুঁড়ে ব্রহ্ম রাক্ষসী সাজিয়ে দিলে। ব্রহ্ম রাক্ষসী কি তোমাদের নিশ্চয়ই মনে আছে, তোমরা রূপকথায় ব্রহ্মদত্তির কথা পড়েছো। ব্রহ্মদত্তি মানে ব্রহ্ম দৈত্য, ব্রাহ্মণ মানুষ মরে গেলে তারা যে ভূত হয়ে জন্মায় তাকে ব্রহ্মদত্ত বলা হয়। তাহলে ব্রাহ্মণী মারা গেলে হয়তো ব্রহ্ম রাক্ষসী হবে, এখানে আসলে বিদ্রুপ করে বলছেন, মানে খুব একটা বিদঘুটে চেহারা। তো নাক কান ফুঁড়ে এমন করে গয়না পরিয়ে দিচ্ছে যাতে ব্রহ্ম রাক্ষসী সাজিয়ে দিলে, কিন্তু সে গয়না লতা পাতা চিত্র বিচিত্রের কি ধুম, অর্থাৎ গয়না পরে মানুষ তাকে আরো সুন্দর দেখতে লাগবে বলে, কিন্তু তাকে যদি গয়না পরার ফলে আরো কুৎসিত দেখায়, গয়নার কি পরার কোনো দরকার আছে? গয়না না পরলেই তো হয়। এইরকম ভাবে আমরা আবারও দেখে নেব যে বঙ্কিম বাংলা ভাষায় ঠিক এইরকম ধরনের একটি কথা বলেছেন। চলো আমরা দেখে নিই প্রাসঙ্গিক উদ্ধৃতি আরো একটি। দেখো, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার ওই বঙ্গদর্শনে লিখেছিলেন বাংলা ভাষা প্রবন্ধে, তার অংশ বিশেষ, যেমন গ্রাম্য বাঙালি স্ত্রীলোক মনে করে যে শোভা বাড়ুক না বাড়ুক, ওজনে ভারী সোনা অঙ্গে পরিলেই অলংকার পরার গৌরব হইল। এই গ্রন্থকর্তারা তেমনি জানিতেন ভাষা সুন্দর হউক বা না হউক, দুর্বোধ্য সংস্কৃত বাহুল্য থাকিলেই রচনার গৌরব হইল। এইরূপ সংস্কৃত প্রিয়তা এবং সংস্কৃতানুকারিতা হেতু বাঙ্গালা সাহিত্য অত্যন্ত নিরস, শ্রীহীন, দুর্বল এবং বাঙ্গালা সমাজে অপরিচিত হইয়া রহিল। খুবই তাৎপর্যপূর্ণ তাঁর এই পর্যবেক্ষণ। সাহিত্য সম্রাট 1887 খ্রিস্টাব্দে আমরা বিবিধ প্রবন্ধে এটি সংকলিত হতে দেখেছি। সেখানে তিনি বলছেন যে গ্রাম্য, এখানে আবারও তোমাদের মনে করি দিই, গ্রাম্য বাঙালি মানে গ্রামের বাঙালি কথা বলেননি, যার রুচি স্থূল রুচি, সেই অর্থে গ্রাম্য শব্দটি প্রয়োগ। যে গ্রাম্য বাঙালি স্ত্রীলোক যেমন মনে করে যে তার শোভা বাড়ুক না বাড়ুক, ভারী ভারী গয়না পড়লেই
অলংকার পরার গৌরব হলো। নিজে দেখতে সুন্দর লাগছে তা নয়, কতগুলো গয়না আছে সেটা তো লোককে দেখানো গেল। সেই রকম ভাবে সেটি তিনি উদাহরণ হিসেবে নিয়েছেন যে তৎকালীন যে গ্রন্থকর্তারা, অর্থাৎ বাংলা ভাষায় যারা, সাধু ভাষায় যারা গ্রন্থ রচনা করছেন, তারা ভাবছেন ভাষা সুন্দর বা না অসুন্দর হোক তার দরকার নেই, সেটা ভাবনার দরকার নেই, দুর্বোধ্য সংস্কৃত বাহুল্য থাকলেই তার রচনার গৌরব। তিনি খুব পণ্ডিত, এটা প্রকাশ পেল। আর বলেছেন যে এই রকম সংস্কৃত প্রিয়তা, অর্থাৎ সংস্কৃত ভাষাকে এই রকম অকারণে ভালোবাসা এবং সংস্কৃত অনুকারিতা, অনুকরণ করা জন্য বাংলা সাহিত্য নিরস, শ্রীহীন অর্থাৎ শোভাহীন, দুর্বল। দেখো এখানে দুটো ব একসঙ্গে ব্যবহার করেছেন বঙ্কিম। সেই সময় 19 শতকে এরকমই বাংলা ভাষা লেখা হতো এবং বাংলা ভাষা সমাজে অপরিচিত। তাহলে ওই যে লোক সাধারণের মধ্যে অপরিচিত হয়ে গেল, সে যে কথা আমরা স্বামীজির রচনাতে, আমাদের পাঠ্য রচনাতেও পড়ছি, ঠিক সেরকম। তোমাদের মনে করিয়ে দেব যে স্বামী শিষ্য সংবাদ এই যে আমরা পেয়েছি শরৎচন্দ্র চক্রবর্তীর সঙ্গে স্বামীজির যে কথোপকথন স্বামী বিবেকানন্দ, সেখানেও তিনি বাংলা ভাষা নিয়ে নানান কথা বলেছেন এবং ওই উদ্বোধন পত্রিকা যে সম্পাদক তাকেও তিনি বলেছেন যে ভাষা সম্পর্কে ভট্টাচার্যগিরি না করতে, এমনটা করে বলেছেন যে লোক সাধারণ বোঝেন এমন করে লিখতে বলেছেন। মানে সাহিত্য যেন লোক সাধারণের কাছে অপরিচিত না থাকে, সংযোগ সাধক যেন হয়, ঠিক যা আমরা বঙ্কিমের উচ্চারণেও পেলাম, তার লেখাতেও আমরা পেলাম। তো এবারে এখানেও তিনি দেখো আবারও দুটি বিস্ময়বোধক চিহ্ন ব্যবহার করেছেন। সে গয়না লতা পাতা চিত্র বিচিত্র কি ধুম, আবার ব্যঙ্গাত্মক দুটি বিস্ময়বোধক চিহ্ন। গান হচ্ছে কি কান্না হচ্ছে কি ঝগড়া হচ্ছে, তার কি কি ভাব কি উদ্দেশ্য তা ভরত ঋষিও বুঝতে পারেন না। ভরত ঋষি ভারতের নাট্যশাস্ত্রের একজন বিদগ্ধ পণ্ডিত ঋষি, তিনি রসতত্ত্বের আলোচনাও তিনি শুরু করেছিলেন। হ্যাঁ, তো সঙ্গীত এবং নাট্যশাস্ত্রে তার বিশেষ আলোচক তিনি, সেই ঋষি ভরত ঋষি। তিনিও বুঝতে পারেন না, যিনি দেশীয় নাট্যশাস্ত্র নিয়ে সঙ্গীত নিয়ে গবেষণা করেছেন এবং তিনি প্রথম সে সম্পর্কে আলোচনা আমরা জানি, তিনিও যেন বুঝতে পারেন না। এমনই বলছেন যে সে গানের মধ্যে কি প্যাঁচের ধুম, সে কি আঁকাবাঁকা ডামাডোল, আর ডামাডোল মানে বিশৃঙ্খল অবস্থা, 36 নারীর টান তাই বাপ, অর্থাৎ অত্যন্ত আসক্তি, ওই ইরা পিঙ্গলা সুষুম্না ইত্যাদি নারী, সেটা না বলে 36 মানে যাবতীয় নারী, যাবতীয় মন যেন একত্র হয়েছে। অর্থাৎ আমরা দেখছি যে স্বামীজি তীব্র ব্যঙ্গ করছেন যে আমাদের এত তীব্র, আমাদের বলতে যারা ওই ভাষায় লিখছেন তাদের এত তীব্র আসক্তি যে সেখানে আসল ভাবই গেছে চলে, সাধারণ মানুষ বুঝতে পারছে না। বলছেন তার উপর মুসলমান ওস্তাদের নকলে দাঁতে দাঁত চিপে নাকের মধ্য দিয়ে আওয়াজে সে গানের আবির্ভাব। মুসলমান ওস্তাদ অর্থাৎ যারা খেয়াল গাইতেন, টপ্পা গাইতেন, সেই সময় যারা এই মুসলমান ওস্তাদরা লখনৌ ইত্যাদি জায়গাতে যারা ওস্তাদি গান গাইতেন, কালোয়াতি গান গাইতেন, হ্যাঁ, সেই সমস্ত তাদের নকলে, তাদের তো ওটাই ধরন, সেটাই তাদের কাছে স্বাভাবিক। বাংলা গানে এসব ছিল না, কিন্তু সেগুলো তৈরি হচ্ছে। ওই যে তিনি বলছেন শুধু ভাষা নয়, স্বামীজি কিন্তু শুধু ভাষার জন্য চিন্তিত নন, সেই সময়ে সমস্ত সমাজ নিয়ে, সমস্ত শিল্পতেই যে এই দ্বিচারিতা, এই যে অনুকরণ প্রিয়তা, তাকে তিনি সমালোচনা করছেন। বলছেন যে এইগুলি শোধরাবার লক্ষণ এখন হচ্ছে, এখন ক্রমে বুঝবে যে যেটা ভাবহীন প্রাণহীন সে ভাষা, সে শিল্প, সে সঙ্গীত কোনো কাজের নয়। এখন ভাবময় কি হবে, কি করবে, যে এখন বুঝবে যে জাতীয় জীবনে যেমন বল আছে তেমনি শিল্প, সঙ্গীত, ভাষা, শিল্প, সঙ্গীত প্রভৃতি আপনা আপনি ভাবময় প্রাণপূর্ণ হয়ে দাঁড়াবে। দুটো চলিত কথায় যে ভাবরাশি আছে তা 2000 ছাঁদি বিশেষণেও নাই। দুটো চলতি কথায়, মুখের ভাষায় যা সহজে মানুষের কাছে পৌঁছে যায়, তা 2000 ছাঁদি বিশেষণেও নাই। যদি রূপ ইত্যাদি দিয়ে যদি ভারী ভারী বিশেষণ তৈরি করো তাহলেও কিন্তু সেই জোর নেই, ভাষার সেই নমনীয়তা নেই, সেই প্রাণস্ফূর্তি নেই। বলছেন তখন দেবতার মূর্তি দেখিলেই ভক্তি হবে, গহনা পরা মেয়ে মাত্রই দেবী বলে বোধ হবে, আর বাড়ি ঘর দোর সব প্রাণস্পন্দনে ডগমগ করবে। অর্থাৎ আমাদের সমাজ আবার সার্থক সুন্দর হয়ে উঠবে যদি
আমাদের দেশীয় সাহিত্যিকরা এই মুখের ভাষাকে, জনসাধারণের ভাষাকে তাদের শিল্প সাহিত্য সৃষ্টিতে গ্রহণ করেন। এইবারে এসো, আমরা তো পড়লাম, আশা করি প্রত্যেকটা লাইন ধরে শব্দ ধরে যেভাবে পড়লাম তাতে বোঝা সুবিধা হবে। আর তারপরে আমরা দেখে নেব যে আমাদের কি ধরনের প্রশ্ন আসবে সেটা আমরা দেখব। এই দেখো, এই ধরনের প্রশ্ন আসবে, কয়েকটি বহু বিকল্পীয় প্রশ্নের ধরন। বাঁদিকে রয়েছে একটি ওয়েমার শিট, এতেই তোমাদের দেখো 1 2 3 4 করে 1-এ 4টে অপশান, 2-এ 4টে অপশান, এরকম করে 40টা অপশান, মানে 40টা প্রশ্নের 4টি করে অপশান দেওয়া থাকবে। তোমরা জানো ইতিপূর্বে একাদশ শ্রেণীতে ফার্স্ট সেমিস্টারে তোমরা এরকমভাবেই উত্তরপত্র তৈরি করেছিলে এবং তাতে সম্ভাব্য বহু বিকল্পীয় প্রশ্নের যে ধরন, সে ধরনটি আমরা একবার দেখে নেব। কি কি ধরনের? ঠিক বিকল্পটি নির্বাচন করো, তারপরে শূন্য স্থান পূরণ, দুটি বিবৃতির মধ্যে যথাযথ সম্পর্ক নিরূপণ করা, সত্য মিথ্যা যাচাই করে যথাযথ বিকল্পটি লিখতে হবে, প্রদত্ত রেখাচিত্র দেওয়া থাকবে, সেখান থেকে যথোচিত বিকল্পটি নির্বাচন করতে হবে, বা দুটি স্তম্ভের ভেতর থেকে ঠিক বিকল্পটি নির্বাচন করতে হবে। আরো হাজার রকম আছে, প্রায় 23-24 ধরনের বিকল্পীয় প্রশ্নের ধরন আছে। তোমরা নিশ্চয়ই এর মধ্যে সেগুলি দেখেছো। এইবারে আমরা দেখে নেব যে কয়েকটি প্রশ্নের নমুনা আমাদের আজকের পাঠ্য থেকে। চলো দেখি। এই দেখো কয়েকটি প্রশ্নের নমুনা আমরা একটু দেখি। 1 নম্বর প্রশ্নে বলা আছে, প্রাচীনকালে ভারতের সমস্ত বিদ্যা সংস্কৃত ভাষায় থাকায় কাদের মধ্যে পার্থক্য তৈরি হয়েছিল? 4টি বিকল্প দেওয়া আছে। এ বিকল্প বিদ্বান এবং সাধারণের মধ্যে, বি বিকল্প বিদ্বান এবং অর্বাচীনের মধ্যে, সি বিকল্প বিদ্বান এবং পণ্ডিতের মধ্যে, আর ডি বিকল্প বিদ্বান এবং চলিত ভাষার মধ্যে। তো আমরা যারা পড়েছি তারা বুঝতে পাচ্ছি একেবারেই প্রথম বিকল্পটি যাবে, অর্থাৎ বিদ্বান এবং সাধারণের মধ্যে। সংস্কৃত ভাষায় যাবতীয় বিদ্যা থাকাকালীন কাদের ভেতর পার্থক্য তৈরি হয়েছিল? বিদ্বান এবং সাধারণের মধ্যে। তাহলে এই বিকল্পটি আমরা নেব। এবার আমরা দ্বিতীয় প্রশ্নে যাই। শূন্যস্থান। শূন্যস্থান কি আছে? ভাষা হচ্ছে শূন্যস্থান, তারপরে প্রধান উপায়। তাহলে কিসের প্রধান উপায়? বিকল্পগুলি দেখে নি। ভাবের, উন্নতির, বিদ্যার, গতাগতির। সবকটাই কাছাকাছি যায়, কিন্তু স্বামীজি যা বলেছেন তার রচনায় সেটি নিতে হবে। তাহলে ভাষা হচ্ছে কিসের প্রধান উপায়? তোমাদের বইতেই আছে যে ভাষা হচ্ছে উন্নতির প্রধান উপায়। এরপরে তৃতীয় নম্বর প্রশ্ন দেখি, দুটি বিবৃতির মধ্যে যথাযথ সম্পর্ক নিরূপণ করো। আমরা দেখি আদৌ সম্পর্ক আছে কি নেই, থাকলেও তা কিরকম। কি দেওয়া আছে বিবৃতি দুটি? ক, বাংলাদেশের স্থানে স্থানে রকমারি ভাষা, আর খ, কলকাতাই ভাষাকে ভিত্তি করতে হবে। দুটোর ভেতর কি আদৌ কোনো সম্পর্ক আছে? আমরা কি পড়েছি দেখি। কলকাতাই ভাষাকে ভিত্তি করতে হবে কথা কেন বলেছিলেন? স্বামীজি বলেছিলেন বাংলাদেশের স্থানে স্থানে রকমারি ভাষা। ওই দ্বিতীয় অনুচ্ছেদে আমরা পেয়েছিলাম তার এই ভাবনাটি, ভাষা ভাবনাটি, যে কলকাতার ভাষা ভিত্তি করতে হবে, কেননা বাংলাদেশের স্থানে স্থানে বিভিন্ন রকম ভাষা রয়েছে। তাহলে দ্বিতীয় যেটা, তার কারণ প্রথমটা দেখি আমরা কোথায় আছে অপশন। আমরা বিকল্পগুলি দেখব। এতে আছে ক, খ এর কারণ, তারপরে আছে ক এবং খ উভয়ই ভুল, তারপরে সিতে আছে ক এবং খ নিরপেক্ষ সম্পর্ক, আর ডিতে আছে খ, ক এর কারণ। আমরা দেখতে পাচ্ছি ডি বিকল্পটি সঠিক বিকল্প। কারণ খ, কলকাতাই ভাষাকে ভিত্তি করতে হবে, তার কারণ হচ্ছে বাংলাদেশের স্থানে স্থানে রকমারি ভাষা। তাহলে খ, ক এর কারণ। এরপরে দেখি আর কয়েকটি প্রশ্ন দেখে নি। সত্য মিথ্যা যাচাই করে যথাযথ বিকল্পটি লেখো। আমরা 4টে দেখছি দেওয়া আছে স্টেটমেন্ট, বিবৃতি। কি কি? দেশের কল্যাণের স্বার্থে জেলা বা গ্রামের প্রাধান্যকে অবশ্যই মনে রাখতে হবে। বুদ্ধিমান অবশ্যই চট্টগ্রামের ভাষাকে ভিত্তি স্বরূপ গ্রহণ করবেন। তারপর দেখছি বলা আছে ভাষা ভাবের বাহক। আর 4, সুসজ্জিত ঘোড়ার উপর বাঁদর বসালে আরো সুন্দর দেখায়। আমরা বুঝতেই পাচ্ছি, আমরা এই বিকল্পগুলি দেখার আগে আমরা নিজেরাই দেখে নেব যে কোনটি সত্য কোনটি মিথ্যা। একদম প্রথমে 1 যেটা, দেশের কল্যাণের স্বার্থে জেলা বা গ্রামের প্রাধান্যকে অবশ্যই মনে রাখতে হবে, এটি মিথ্যা, এমনটা মোটেই বলেননি স্বামীজি, তাহলে এটি মিথ্যা। আমরা লিখে নিলাম 1 মিথ্যা। তারপরে 2,
বুদ্ধিমান অবশ্যই চট্টগ্রামের ভাষাকে ভিত্তিরূপে গ্রহণ করবেন, এটাও মিথ্যে কথা। চট্টগ্রাম থেকে বৈদ্যনাথ, এই বিস্তৃত অঞ্চল তখন বৃহৎ বঙ্গ, অঙ্গবঙ্গ কলিঙ্গ বলা হতো, সেখানে চট্টগ্রাম থেকে বৈদ্যনাথ ধাম পর্যন্ত কলকাতায় ভাষা চলবে এমন কথা বলেছিলেন স্বামীজি, তাহলে এটাও মিথ্যা। তারপরে ফ্রি, ভাষা ভাবের বাহক, এটি সত্যি বলেছেন তিনি, ভাষা ভাবের বাহক, এটি সত্য। এবং সুসজ্জিত ঘোড়ার উপর বাঁদর বসানো অসঙ্গত সেটা বলেছেন, তাই এখানে যে বলা আছে সুসজ্জিত ঘোড়ার উপর বাঁদর বসালে আরো সুন্দর দেখায়, সেটি মিথ্যা। তো এই অপশনটা আমরা দেখতে পাচ্ছি একমাত্র কোথায়, আমরা দেখে নিই সি অপশনে, দেখো মিথ্যা, মিথ্যা, সত্য, মিথ্যা, এটা দেওয়া আছে, এইটাই তাহলে যথাযথ। এরপরে আমরা আরেকটি উত্তর দেখে নেব, লেখচিত্র একটা দেওয়া আছে, তার থেকে যথাযথ উত্তর নির্বাচন করো। মাঝখানে একটা লাল শূন্যস্থান দেওয়া আছে, মাঝের স্থানে কি বসাতে হবে আমরা দেখে নিই। লেখচিত্রে কি কি বিকল্প দেওয়া আছে। ওপরে লেখা আছে কিম্ভূত কিমাকার, এখানে বানানটা একটু ছড়িয়ে গেছে, বানানটা তোমরা ঠিক করে নিও। ভয় আর তয় মানে হসন্তটা আলাদা পড়েছে, তো একসঙ্গে হবে, মানে ময় ভয় একসঙ্গে হয়ে হর্ষকার, তারপরে ত। কিম্ভূত কিমাকার অস্বাভাবিক, ভাবহীন, প্রাণহীন আর গদাই লস্করি চালের অনুকরণ। কি কি আছে মাঝের বিকল্পগুলি? কলকাতার ভাষা, কলকাতার ভাষা সম্পর্কে বলেছেন না, এই নিন্দা তিনি করেননি। সংস্কৃত ভাষা সম্পর্কে বলেছেন, সমস্ত বাংলাদেশের ভাষা সম্পর্কে বলেছেন, নাকি প্রাচীন লেখ্য বাংলা ভাষা সম্পর্কে বলেছেন? আমরা জানি, পড়ে আমরা বুঝতে পেরেছি যে সংস্কৃত অনুকরণে প্রাচীন লেখ্য বাংলা সম্পর্কে তার এই ভাবনা চিন্তা, ভাবনা সূত্রগুলি একের পর এক আমাদের দেখিয়েছেন, তাই এক্ষেত্রে আমরা ডি বিকল্পটি গ্রহণ করব। এইরকম আরো অনেক প্রশ্ন তৈরি করে তার বিকল্প বা তার যথাযথ উত্তর তোমরা নিশ্চয়ই অভ্যাস করবে। তবে সব থেকে আগে যা দরকার, লেখকের নিজস্ব রচনাটি পড়া। খুব ভালো করে খুঁটিয়ে যদি তোমরা প্রত্যেকটি লাইন, প্রত্যেকটি শব্দ ধরে পড়ো, তাহলে আশা করি স্বামীজির ভাষা সংক্রান্ত যে ভাবনা সূত্র তিনি দিয়েছেন, তার থেকে নির্ভুলভাবে বুঝে তোমরা উত্তর করতে পারবে। আজ এই পর্যন্তই, অনেক শুভেচ্ছা রইল তোমাদের, ভালো থেকো।